শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় স্থানীয় নির্বাচন কমিশন এবং সংলাপ। এই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করব। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনাব শাহজাহান খান এমপি এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই জনাব আব্দুস সালাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় সংলাপ কমিশন এবং তৃণমূলের নির্বাচন, তা আমরা সংলাপ নিয়েই যদি আলোচনা করি, যে আমরা জানি যে আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদ যেহেতু শেষ হচ্ছে, সুতরাং কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর একটি সংলাপ চলছে। এরই মধ্যে আপনারা বলেছেন যে এই সংলাপে আপনারা অংশ নিতে চাচ্ছেন না, পাশাপাশি এও বলেছেন যে যদি আনুষ্ঠানিকভাবে চিঠি পান তাহলে হয়তো বিবেচনা করেন। সার্বিকভাবে যদি বিষয়গুলো একটু ব্যাখ্যা করেন। স্যার, আজকে যে বিষয়গুলো আপনি বলেছেন, আজকের এগুলো চলতি বর্তমানে জনগণের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এই বিষয়গুলো, এবং আমাদের বিষয়টাও আমরা পরিষ্কার, যেটা বারবার বলেছি আমরা, যে গত 2007-এর পর থেকে যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি এবং এটাকে প্রমাণ করার জন্য আমরা নির্বাচনেও গিয়েছি 2014 সালে, 18 সালেও আমরা চেষ্টা করেছি। কিন্তু সংলাপের প্রসঙ্গ এটাই, সংলাপ কিসের জন্য সংলাপ? কমিশন গঠনের কথা বললো যে কমিশন, আমরা বলেছি পরিষ্কার যে একটি রাজনৈতিক দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে কমিশন কেন, প্রশাসনের কোনো অঙ্গই স্বাধীনভাবে কাজ করতে পারে না। এবং এটা যেটা আমি প্রথমে বলছিলাম যে গত নির্বাচনগুলোতে এটা বারবার প্রমাণ হয়েছে, এবং এটা আজকের প্রমাণিত না, এটা আগেও ওনারা একসময় সেই 91 সালের যখন ক্ষমতায় আসলেন বিএনপি একটি ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে, তারপরেও কিন্তু সেই সময় সেই খালেদা জিয়ার অধীনে ওনারা নির্বাচনে যেতে চান নাই, এবং সেটার জন্য জামাতকে সাথে নিয়ে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করেছেন যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে অধীনে নির্বাচন করা যাবে না, সেই সময় জাতীয় নির্বাচন। এবং সেই সময় তারা এক মাগুরাকে ওনারা উদাহরণ আনতেন। এখন তো সারা বাংলাদেশে মাগুরা ওনারা রূপান্তরিত করেছেন, অর্থাৎ কোথাও কোনো ভোট হচ্ছে না, জনগণ ভোটের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, যেটা গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য খুবই এটা অশনি সংকেত। তাই আমরা বলেছি যে আজকের এই নির্বাচন কমিশনার কে হলো না হলো এতে কিছু আসে যায় না, যদি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে সেটা যদি আগে ডিসাইড না হয় তাহলে ওইটা করে কোনো লাভ নাই। এই জন্য আমরা বলেছি যদি সংলাপ হতে পারে, যদি ওই বিষয়টা আসে যে আজকের কোন সরকার অধীনে নির্বাচন হবে সেটা যদি আলোচনায় আসে এবং সেই ব্যাপারে যদি রাষ্ট্রপতি উদ্যোগ নেয়, আমরা মনে করি যে তাইলে সেটা, এই যে একটা ক্রাইসিস চলছে এবং আরও একটা ক্রাইসিসের দিকে সরকার নিয়ে যাচ্ছে, এটাকে আরও জটিল করতেছে, যে আজকে নির্বাচন, আর এটা তো পরিষ্কার যে গতবার যে নির্বাচন কমিশন একইভাবে ওনারা নিয়োগ করছেন, তা গত নির্বাচন কমিশন কি কোনোভাবে নির্বাচনটাকে ফেয়ার করতে পারছে বা কোনোভাবেই মিনিমাম ফেয়ার করতে পারছে? এটা কেউ বলবে না যে ফেয়ার করতে পারছে, কেউ বলবে না, বাংলাদেশের মানুষ অন্তত বিশ্বাস করে না। তো একই প্রক্রিয়াতে আবার সেম একটা অথরিটি সেখানে বসানো হবে আর সেটার পার্ট আমরা হব, এটা তো হওয়ার কোনো কারণ নাই। এই কারণে আমরা বলছি যে হ্যাঁ, সংলাপ হতে পারে যদি আমি যেটা বললাম, যদি সেটা আলোচনায় আসে যে নির্বাচনটা কী প্রক্রিয়ায় হবে, কার অধীনে হবে, সেটা যদি আলোচনায় আসে তাহলে সেই আলোচনা হতে পারে। কমিশন নিয়ে সংলাপে আপনার অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী নন। আচ্ছা, আপনি তৃণমূল নির্বাচনের বিষয়েও বলবেন, কিন্তু সেই বিষয়ে অবশ্য বলা হচ্ছে যে তৃণমূলের নির্বাচনের যে অসঙ্গতির কথা আমরা বলছি, সেই অসঙ্গতির একটি বড় দায় বিএনপির উপরই ঘুরে ফিরে আসছে, যে তারা যেহেতু অংশগ্রহণ করছে না, তা সেই জন্যই সেই দায় আসছে। এটা তো সরকার, যেমন মনে করেন করোনা যখন তারা মোকাবেলা করতে ব্যর্থ হইলো বা সেটার একটা সঠিক এক্সারসাইজ করতে যখন তারা ব্যর্থ হইলো, তখন জনগণ যখন সেটাকে মানছে না, এখানে শাহজাহান ভাই আছেন, শাহজাহান ভাই একজন প্রখ্যাত শ্রমিক নেতা,
সেসব আমরা দেখেছি যে পরিবহন শ্রমিকরা বা বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা কিভাবে সে রিভোল্ট করেছে যে আমাদের খাওয়া নাই, আমাদের চাকরি নাই, আমাদের কোনো ব্যবস্থা নাই। আজকে আপনি বলতেছে সব কিছু লকডাউন, তখন কিন্তু যখন রাস্তায় নেমে আসছে যে আমরা দেখছি ঢাকা থেকে বন্ধ করে দেওয়ার পরে কি জনস্রোত কিভাবে গ্রামের দিকে ছুটেছে, আবার গ্রাম থেকে জনস্রোত কিভাবে ঢাকা দিয়ে, তখন কি বলছেন আজকে প্রধানমন্ত্রী যে আমরা কি করব, জনগণ শুনে না। অর্থাৎ ঠিক তেমনিভাবে আজকে বিএনপির উপর আপনি দোষ চাপাচ্ছেন। বিএনপি কেন, আমরা তো আগেই বলছি যে আগে লোকাল নির্বাচনগুলো হয়তো কোনো দলীয় প্রতীক ছাড়া সেসব সমাজের বিভিন্ন মানুষ এইটায় অংশগ্রহণ করতে, হয়তো তার সাথে রাজনীতির সম্পর্ক ছিল বা হয়তো ছিল না, কিন্তু বর্তমান সরকার সব কিছুকে রাজনীতিকরণ করতে যেয়ে, দলীয়করণ করতে যেয়ে, বিশেষ করে দলীয়করণ, রাজনীতি না, দলীয়করণ করতে যেয়ে আজকে টোটাল নির্বাচনটাকেই যেমনি আজকে প্রশ্নের সম্মুখীন করেছে। আজকের এই যে এই দায়টা কে নিবে? আজকে মনে করি যে এতগুলো মানুষ মারা গেল, এটা আওয়ামী লীগেরই হোক, যার মানুষ তো, অথচ এই দায় তো আজকের এই নির্বাচন কমিশন, এই সরকারকেই আজকে বহন করা উচিত। কি কেন তাদের এটা, আমরা তো বারবার বলছিলাম যে আগের পদ্ধতিতেই হোক এটা, কারণ এটা কেন কন্ট্রোল করতে হবে? শোনো, আমি একটা লোকাল প্রতিনিধি ছিলাম, ঢাকার একসময় কাউন্সিলর ছিলাম, চেয়ারম্যান ছিলাম, পরে ডেপুটি মেয়র নির্বাচিত ছিলাম, তাই না? আমরা দেখেছি যে কোনো লোকাল গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের বাইরে তার কাজ করার খুব একটা সুযোগ থাকে না, কাজে অটোমেটিক্যালি তার এক গভর্নমেন্টের নিয়ন্ত্রণ একটা তার উপরে থাকে। কিন্তু এটা কেন আরও যে আমার লোক বা আমার সব কিছু নিয়ন্ত্রণে থাকতে হবে, তাহলে ওইখানে বোধহয় আর কোনো কিছু হবে না। কিন্তু এগুলো করে বরঞ্চ এটা বুমেরাং হয়েছে, আজকে সরকারের জন্য এটা বুমেরাং হয়েছে। গতকালকেই আমি একটা টক শোতে দেখছিলাম যে আওয়ামী লীগেরই একজন প্রসিদ্ধ লোক, তিনি এই পর্যায়ে বলতেছেন কালকে স্পষ্ট, যেটা এটা মনে হয়, আমিও বলছিলাম যে এটা, কিন্তু এখন মনে হয় এটা ভুল হয়েছে, প্রতীক দিয়ে নির্বাচন যাওয়াটা এটা ঠিক হয় নাই। এই কথাটা কিন্তু আমরা প্রথমেই বলছিলাম যে এটা যাওয়াটা ঠিক না, কারণ এই লোকাল নির্বাচনগুলো বাড়ির সাথে হয়, বংশের সাথে হয়, অনেক রকম ফ্যাক্টর এখানে কাজ করে। কাজে এগুলোকে দলীয়করণ আমাকে কেন করতে হবে? কাজে এটা কমপ্লিটলি এই সরকারের একটা ব্যর্থ প্রয়াস ছিল, যে কারণে আজকের এই যে খুন জখম রাহাজানি বাড়তেছে, রক্তক্ষয় হচ্ছে, এগুলো হলো একটা বিশাল একটা তাদের রং পলিসির কারণে আজকে এটা হয়েছে। এবং যে জায়গায় সবচেয়ে বড় যে এটার সাথে তারা প্রধানমন্ত্রীকে তারা ইনভলভ করে, অর্থাৎ আজকে নমিনেশনগুলো কে দেয়, নৌকার প্রতীকটা কে দেয়, আজকে প্রধানমন্ত্রী দেয়। এবং সেখানে লোকালি যারা প্রশাসন যারা আছে, লোকাল ওসি মনে করে যে প্রধানমন্ত্রী নমিনেশন দিছে, এটাকে আমি কিভাবে হারাই। এই যে বিভিন্ন রকম, অর্থাৎ এই সব কিছু মিলেই, আর নমিনেশন বাণিজ্য তো এখানে পত্রপত্রিকায় আসছে, সব জায়গায় আসছে, এটাকে তো রাগ ডাকের কোনো বিষয় নেই। হোল নির্বাচন প্রক্রিয়াটাকে আজকে এই সরকার আজকে প্রশ্নবদ্ধ করে ফেলছে। আমি আসবো জনাব আব্দুল সালাম আপনার কাছে। জনাব শাহজাহান খান, আপনি শুনছিলেন। আলোচনার বিষয় সংলাপ এবং নির্বাচন কমিশন। সংলাপটা হলো নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করার জন্যই সংলাপ। রাইট। সংলাপটা করছেন কে? মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, এটা ওনাদের, অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলই যখন ক্ষমতায় থাকে, যিনি রাষ্ট্রপতি থাকেন, সবাই আমরা মনে করি যে তিনি একটি নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান হিসাবে কাজ করছেন। রাষ্ট্রপতির সঙ্গে সব দলে আলোচনা করতে পারে। একটা সরকারি দলের সঙ্গে কোনো দল হয়তো রাজনৈতিক ইয়েতে বিভেদের থাকার কারণে তারা আলোচনায় নাও আসতেও পারে, এবং সেখানে রাষ্ট্রপতি যদি ডাকে তাহলে সেটা যাবে। এবং এটা বিগত দিনেও দেখা গেছে, যেমন এরশাদ সাহেব যখন রাষ্ট্রপতি, এত বিতর্কিত মানুষ, তারপরেও কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সবাই কিন্তু এরশাদ সাহেবের আহ্বানে সেদিন আলোচনায় গিয়েছিলেন। রাজনীতিতে সংলাপ এইটা কিন্তু নাজায়েজ না, রাজনীতিতে সংলাপ থাকবে, সেটা আপনি বাইলেটারাল করেন, অর্থাৎ দ্বিপাক্ষিক করেন, বা গোলটেবিল বৈঠক করেন, যে পদ্ধতি করেন, রাজনৈতিক সংলাপ এটা কিন্তু কোনো অন্যায় কিছু না, থাকতেই হবে। আর এই সংলাপ করার জন্য একটা রাজনৈতিক উদ্দেশ্যও থাকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আমাদের সংবিধানে যা বলা আছে 118-তে, সেখানে কিন্তু পরিষ্কার বলাই আছে নির্বাচন কমিশন এটা রাষ্ট্রপতি করবেন, তবে একটা আইনের কথা উল্লেখ করা আছে। সেই আইনটা না হওয়ার কারণে তাহলে এখন কি করবেন? আপনি তো রাতারাতি আইন করা কঠিন ব্যাপার। সেই জন্য
আমিও মনে করি যে আসলে এটা হওয়া উচিত। বিভিন্ন রাজনৈতিক দলেরও এটা একটা দাবি যে আপনার একটা আইন, মানে নির্বাচন দীর্ঘ 50 কমিশন বছর করার আমরা এই জন্য- আইনটি করতে পারলাম না। হ্যাঁ, এটাই ইয়েতে আমরা এই পর্যন্ত কেউ করতে পারলাম না। একটা আইন তো থাকতে, নির্বাচন কমিশন তো প্রতি 5 বছর পর পর হবেই। এইটা যখন আমরা জানি তাহলে এটাকে করা আমাদের দায়িত্ব উচিত ছিল। যারা বিগত দিনেও যারা ক্ষমতায় ছিলেন তাদেরও দায়িত্ব ছিল, আমাদেরও দায়িত্ব। তো সুতরাং আমি মনে করি যে এবারে যে বিষয়টা দাঁড়িয়েছে, আমাদের মাননীয় আইনমন্ত্রীও বিষয়টা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই আইনটা থাকা উচিত এবং আইনটা করার জন্য হয়তো আমি বিশ্বাস করি যে উদ্যোগ নেওয়া হবে। একটা প্রক্রিয়া শুরু হবে এবং একটা উদ্যোগ গ্রহণ করবেন। তাই সংলাপের বিষয়বস্তু এখানে যদি আমাদের নির্বাচন কমিশন হয়ে থাকে, তাহলে দেখা গেছে বিগত দিনের নির্বাচন কমিশন কম বেশি কেউ ভালো কেউ মন্দ, অর্থাৎ আপনি যদি ওই ব্যারোমিটার মাপার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। তবে দুইটা নির্বাচন কমিশন মোটামুটি বলতে পারেন একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। একটা, সেটা আপনারাও স্বীকার করবেন, আমার মনে হয় সালাম ভাইও স্বীকার করবেন, সেটা হলো হেনা সাহেবের, আবু হেনা আর সাহেব। একটা আবু হেনা সাহেবের, আর একটা ছিল আপনার শামসুল হুদা সাহেবের। মোটামুটি এটা। তবে আবু হেনা সাহেবের নির্বাচন কমিশনে খুব যে কোনো বিতর্ক হয়েছিল আমার মনে হয় না। 96 এর কথা আপনি মোটামুটি। তবে নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় অবশ্যই নির্বাচন ভালো হবে। এবং এটা ঠিক যে আগের চাইতে নির্বাচন কমিশন দিনে দিনে কিন্তু মোটামুটি একটা মানে বলতে গেলে গতি যাই হোক কিন্তু একটা পরিবর্তন আসছে। যেমন এই নির্বাচন কমিশন নিয়ে যে বিতর্কই তোলা হোক না কেন, বিগত দিনে যেটা করতে পারে নাই এই নির্বাচন, নূর হুদা সাহেবের নির্বাচনে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ক্যান্ডিডেট অর্থাৎ আপনার যে প্রার্থী, সেই প্রার্থী বাতিল হয়েছে, নির্বাচন স্থগিত করে দিয়েছে, নির্বাচন বাতিল করে দিয়েছে। এই ধরনের কিন্তু বহু কয়েকটা ঘটনা আছে, আপনি নিজেও জানেন। উপজেলা নির্বাচনের সময় আমরা দেখেছি যে নির্বাচন বাতিল এবং সেখানে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু এই নির্বাচন কমিশনের সময় কিন্তু হয়েছে, এর আগে কখনো এটা হয় নাই। বরং আমরা দেখেছি বিগত দিনে, যেমন আপনি দুইটা নির্বাচন খুবই বিতর্কিত নির্বাচন মানে কমিশন ছিল। একটা হলো যে সাদেক সাহেবের, বিচারপতি সাদেক, আর একটা হলো বিচারপতি আপনার আজিজ। আমি বিচারপতিদের যথেষ্ট সম্মান আছে, এটা ঠিক। তবে আপনি যদি মানে করেন, হিসাব নিকাশ করেন, তাহলে দেখবেন যে আসলে বিচারপতিদের চাইতে কিন্তু আপনার যারা যারা ছিল অর্থাৎ প্রশাসনে ব্যুরোক্রেসি, তারা তারা আমলা কিন্তু যারা। মোটামুটি হ্যাঁ অনেকটা ভালো। আমি এটা কিন্তু অন্য ভয় বলছি না। বিচারপতিরা আবার হয়তো এটা নিয়ে মনে করতে পারেন আমাদেরকে কি আমি তাদেরকে হেয় করছি, তা নয়। তবে আমার কাছে মনে হয়েছে তারা কিন্তু প্রশাসনিক অনেক জিনিসগুলোর সঙ্গে খুব যুক্ত থাকেন না। তাদের বিচার কাজটা হলো তাদের কাছে প্রধান কাজ। তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে আসি এবং এনে আমরা যেটা দেখলাম সেটা হলো অনেক জায়গায় কিন্তু তারা বিতর্কিত হয়ে গেছেন, যে কারণে আপনার বিচারকদের প্রতিও কিন্তু তখন মানুষের একটা সন্দেহ, একটা মানে একটা সূক্ষ্ম বা অপ্রত্যক্ষ একটা অনীহা বা এটা যাই হোক যে ভাষায় আপনি বলেন, একটা আস্থাহীনতা তৈরি হতে পারে। একটা দেখা দেওয়া আমি মনে করি এটা আমাদেরকে আসলে খুবই মানে দুঃখ দেয়। কারণ আমি এই কারণে বললাম, আপনার মনে আছে যে আজিজ সাহেবের যখন নির্বাচন হয় তার সময়, এবং 1,35,000 ভোট, যে ভুয়া ভোটের যে ইয়েটা, এবং একটা স্কুলের হেডমাস্টারকে তাকে 9,000 ভুয়া ভোট করার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। তিনি করেন নাই বলে তাকে চাকরিও চলে গেছিল বিএনপির সময়, এবং সেটা কিন্তু আজিজ সাহেবের সময়, কিন্তু এটা অন্য কোনো সময় না। তাহলে কি দাঁড়িয়েছে যে আজকে কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় অন্তত ভুয়া ভোট করার জন্য আওয়ামী লীগ কোনো নির্বাচন কমিশনকে কিন্তু বাধ্য করে নেই। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সময় যে নির্বাচন কমিশন যে কয়টা হয়েছে, মোটামুটি আমি বলবো যে এখানে সব স্বচ্ছ, আমি এই দাবি করছি না। তবে আপনি ওই যে মাত্রা মানে যদি আপনি ব্যারোমিটার মাপেন, তাহলে অন্যদের চাইতে কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা দেখেছি অনেকটা নিরপেক্ষতা অর্জন করেছে। আবার দেখেন নির্বাচনের পরিবর্তন ঘটেছে। নির্বাচনের পরিবর্তনটা হলো এই যে আগে কোনো আচরণবিধি ছিল না, এক সময় কোনো আচরণবিধি ছিল না, কিন্তু আচরণবিধি হলো। আচরণবিধি যে সবাই আমরা মানছি তা নয়। আমিও নির্বাচন করি, সালামাইও নির্বাচন করেন। তাহলে আমরা কি এই নির্বাচন কমিশন যা নির্বাচনের জন্য ঘোষণা দেয় সবকে আমরা মানি? সব কিন্তু আমরা মানি না। তবে এইটাও ঠিক, ধীরে ধীরে মানতে হচ্ছে
যেমন একসময় খুব রং চং দেওয়া পোস্টার, তারপরে গেট, তারপরে ব্যানার ইত্যাদিতে ছেয়ে যাইতো একটা শহর, শহর গ্রাম সব। কিন্তু এখন এক এক রঙের পোস্টার হতে হবে। আবার এই যে এইবারে আমি দেখলাম যে পোস্টার আবার রশি ছাড়া টানানো যাবে না। আপনি যদি কোনো অফিস করেন, সেই অফিস অর্থাৎ নির্বাচনী অফিস, সেই অফিসের মধ্যে যদি আপনি দেয়ালেও পোস্টার লটকান, তাহলে কিন্তু তার জন্য জরিমানা দিতে হয়েছে। তাহলে এই যে নির্বাচন কমিশনের কিছু কাজ, তারপরে এবারে দেখেন যে নির্বাচনে 5টার বেশি কেউ হুন্ডা চালাতে পারবে না। কোনো প্রার্থী সে একসঙ্গে 5টার বেশি হুন্ডা চালাতে পারবে না। আমরা কি দেখছি যে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এটা ব্যত্যয় ঘটলেও মোটামুটি এবারে কিন্তু আমি লক্ষ্য করেছি, যেমন পুলিশ, এই যে ইউনিয়ন পরিষদের ইলেকশনটা গেল, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারা একটা কঠোর অবস্থানে ছিল বলে অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে। আমি 100% নিয়ন্ত্রণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব শাহজাহান খান এমপি। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু শুনে আসি, আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। জনাব আবু সাইদ খান, আপনি শুনছিলেন, প্রথমে আমরা যে সংলাপের বিষয়টিতে আলাপ করছি, এই সংলাপে প্রধান যে মাঠের বিরোধী দল আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরও কিছু বাম দলও কেউ কেউ, তারা সংলাপে যেতে আগ্রহী হচ্ছে না। অপরদিকে অনেক রাজনৈতিক দল এরই মধ্যে সংলাপে অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে সেই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দল যাবে কি যাবে না, এটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তো বিষয়টা হচ্ছে সংলাপ তো গণতন্ত্রে আছে, রাষ্ট্রপতি ডেকেছেন, সংলাপ হতেই পারে। এবং নির্বাচন কমিশনের তো মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ নতুন নির্বাচন কমিশন গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে, এটা একটা অনুসন্ধান কমিটি, সার্চ কমিটির মাধ্যমে হবে না আইন মোতাবেক হবে? 118 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী সেখানে একটা আইন প্রণয়নের বিষয় রয়েছে। তো সেই আইনটা আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, 50 বছরেও আমরা আইনটা তৈরি করতে পারিনি। বাংলাদেশে অনেক আইন একটা অধিবেশনে হয়েছে, কিংবা খুব স্বল্প সময়ের মধ্যে বড় বড় আইন তৈরি হয়েছে, কিন্তু আমরা 50 বছরে একটা অপরিহার্য এবং প্রয়োজনীয় আইনটা আমরা করতে পারলাম না। হ্যাঁ, এটার জন্য রাজনৈতিক দলে বিতর্ক হতে পারে, কার দায় কতটুকু বেশি। আওয়ামী লীগের দায়, অর্থাৎ আমরা দেখি যে তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তারা 50 বছরে ক্ষমতায় ছিল। তো এখন কোন দলের? নিশ্চয়ই সব দলেরই দায় আছে, কোনো দলই উদ্যোগ গ্রহণ করেননি। তবে যারা বেশি ক্ষমতায় আছে, এখন যারা ক্ষমতায় আছে, তাদের কাছে প্রত্যাশাটা অনেক বেশি। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং টানা 3 বার ক্ষমতায় আছে, অতএব তাদের কাছে প্রত্যাশাটা আমাদের বেশি এবং এটা এখনো করার সুযোগ আছে। যে এমন নয় যে সুযোগ নেই, খুব দ্রুততার সঙ্গেও এটা করা যায়। আমার কাছে মনে হয় সেখানে রাজনৈতিক সদিচ্ছাটা গুরুত্বপূর্ণ এবং সেই সদিচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি অন্য প্রশ্ন তুলেছেন, যেটা সালাম ভাই বলেছেন, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন ঠিক হলেই হবে না, এখানে সরকার এর পদ্ধতিটা কি হবে, সেটা আর একটা বিতর্ক। বর্তমান সংবিধান অনুযায়ী সেখানে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, বিএনপির দাবিতে সরকার নিজের গরজে এটা পরিবর্তন করতে পারে, তবে আমাদের কাণ্ডজ্ঞান বলে, রাজনৈতিক জ্ঞান বলে যে সরকার এটা করবে না। হ্যাঁ, তাহলে একটা চাপের আন্দোলনের মধ্য দিয়ে, একটা চাপের মুখে সরকার করতে পারে, বিএনপি সেই আন্দোলনও গড়ে তুলতে পারছে না, এটা হচ্ছে বাস্তবতা। তো এই নিরিখে সেটা একটা আলোচনা আর একটা এজেন্ডা হতে পারে, তবে সেটা নির্বাচন কমিশন সম্পর্কিত এজেন্ডা নয়। এখন হচ্ছে যে রাষ্ট্রপতি ডেকেছেন, রাষ্ট্রপতি দেশের অভিভাবক, তার কাছে গিয়ে তো নিশ্চয়ই বিএনপি নির্বাচন কমিশনের গঠনের ব্যাপারে তার মতামত দিতে পারেন এবং সেই সঙ্গে সরকার পদ্ধতির কথাও বলতে পারেন, বলা হয়তো কোনো আপত্তি নেই। কেননা আমরা তো জানি যে রাষ্ট্রপতির সঙ্গে যখন এজেন্ডার বাইরেও তো আলোচনা হয় এবং রাষ্ট্রপতি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন, আজকে পত্রিকা রয়েছে, যে তার ক্ষমতাটা সংবিধান অনুসারে সীমিত। তো সেই সীমিত ক্ষমতার কথাও তিনি উল্লেখ করেছেন। অতএব সেই ক্ষেত্রে দেশে গণতন্ত্র, আইনের শাসন, নির্বাচন, আমার কাছে মনে হয় সবকিছু নিয়েই আলোচনা হতে পারে এবং আমাদের কাছে সঙ্গতভাবে প্রত্যাশা যে রাষ্ট্রপতি নিশ্চয়ই সেই সুযোগটাকে অবারিত করবেন। আর একটা হচ্ছে যে সংলাপের মাধ্যমে কিছু সংলাপ করার মধ্য দিয়ে বিএনপি কিংবা কয়েকটা বাম দল, তারা সংলাপে যাবেন না ঘোষণা দিয়েছে, কিংবা বিএনপির ব্যাপারটা এখনো বোধহয় সংশয় রয়েছে, যেতেও পারেন। যাই হোক, সেটা তাদের বিষয়।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি সংলাপে গেলেই অর্থাৎ তাদের আন্দোলনের রাস্তাটা বন্ধ হয়ে যায় না, কিংবা তাদের দলনিরপেক্ষ সরকার গঠনের দাবিও খারিজ হয়ে যায় না, তো সেই দাবিকে সামনে রেখে তারা সংলাপে যেতে পারেন। এবং এখানে যেমন অন্যান্য দল তারা স্পষ্ট বলেছেন যে আইন করার দরকার, এমনকি 14 দলের শরিকরাও বলেছে যে আইন করার দরকার। আওয়ামী লীগের ভিতর থেকেও আইন করার পক্ষে কিন্তু মত রয়েছে। হ্যাঁ, এখন আইনটা কবে হবে? এখনই করা না, এখন যেভাবে আছে সেইভাবে হয়ে যাবে, আগামী নির্বাচনের আগামী 5 বছর পরের জন্য আইন হবে। তো এইটা একটা বিতর্ক হতে পারে যে এই সময়ের মধ্যে আইন হতে পারে কিনা, কোন ধরনের আইনের কিছু খসড়াও কিন্তু আমাদের কাছে আছে। যেমন হুদা সাহেব যখন, শামসুল হুদা চৌধুরী যখন ছিলেন, তাদের কাছে একটা খসড়া, একটা আইনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই ধরনের খসড়া আছে। নাগরিকরা, বিশিষ্ট নাগরিক বৃন্দ সেখানে একটা খসড়া হাজির করেছে যে এইভাবে আইন হতে পারে। তো সেইটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আইন করার জন্য খুব বেশি সময়ের দরকার নেই, সেটা বিবেচনা করা যেতে পারে। এবং সেই সঙ্গে এটাও ঠিক যে দেশে নির্বাচন কমিশন গঠন, এর সঙ্গে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলো কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে গণতন্ত্রকে আরো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো যায়, গণতন্ত্রের রাস্তাটা কিভাবে বিস্তৃত করা যায়, এসব বিষয় নিয়ে আমার মনে হয় আলাপ আলোচনা রাজনৈতিক অঙ্গনে হওয়া দরকার। জনাব আবু সাইদ খান যে বিষয়টি বলছেন যে সংলাপ এবং আপনাদের আন্দোলন, দাবি দেওয়া, এগুলো সব তো একভাবে চলতে পারে, এমন তো না যে সংলাপ অংশ নেওয়ার মানেই সেই সব দাবি দেওয়া কিংবা আন্দোলন থেমে যাবে। তাহলে সংলাপে অংশ নিতে আপনাদের সমস্যাটা কোথায়? না, ধরেন সংলাপে তো আমাদের কখনোই আপত্তি নাই, আর এটা তো স্বাভাবিক, যুদ্ধ চলাকালীনও আলোচনা হয়, সেটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হলো যে আলোচনার মোটিভটা দেখতে হবে যে কী কারণে তারা আলোচনাটা চাচ্ছে। এটা হলো যে কিছুদিন আগে মনে করেন বাংলাদেশের প্রায় 90-এর অধিক বোধহয় বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন সিনিয়র সিটিজেন, তারা রাষ্ট্রের এই যে ক্রাইসিস নিয়ে সে সময় তারা কিন্তু বলছিল যে একটা রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারে বা একটা আলোচনা হতে পারে, কিন্তু সেই সময় কিন্তু সরকার সেটাকে ভ্রুক্ষেপ করেন নাই। আমরা বিভিন্ন সময় বলে আসছি রাষ্ট্রীয় যে সমস্যাগুলো বিভিন্ন সময় আসছে, ইভেন যতটুকু খাটো করে দেখি না কেন, এই যে মনে করেন করোনা নিয়েও যখন শুরু হলো বিগিনিংয়ে, তখনও কিন্তু আমরা বলছি এটার মধ্যে একটা জাতীয় সংলাপ হতে পারে এবং জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এটা ফেস করা দরকার। কিন্তু সেসব আওয়ামী লীগ বলল যে না, করোনার চেয়ে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। অর্থাৎ এই যে অবজ্ঞা করা। এবং আরেকটা দেখেন সেখানে সাইদ ভাই যেটা বললেন, এবং এটা তো সংবিধানেই আছে, অর্থাৎ রাষ্ট্রপতির কতটুকু ক্ষমতা আছে। এখানে আমরা জানি যে রাষ্ট্রপতি যত যাই করুক না কেন, উনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়া কোনো কিছুই করার ওনার কোনো ক্ষমতা নেই। তো ওই একই, অর্থাৎ আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ওনার সাথেই কথা বলে করতে হবে। তাই প্রবলেমটা তো ওইখানেই চলে গেল, তার মানে এখানে কোনো সমাধানের কোনো বিষয় নাই। আর আরেকটা হলো আইনের ব্যাপারটা বলতেছেন, আইন তো এখনও আছে। আপনি ওই যে আইনটা বলতেছে ওইটা ছাড়া আমি বলতেছি নির্বাচনের জন্য একদম অনেক যথেষ্ট আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা নেই। অর্থাৎ যে প্রয়োগ করবে সে প্রয়োগ করতে পারছে না, তার মাথার উপরে যেহেতু যে সরকার বসে আছে, আইনের মূল ক্ষমতা হলো তার হাতে। এই কারণে তার অধীনে পুলিশ কাজ করতে পারে না, এই কারণে তার অধীনে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। যেমন আজকে শাহজাহান ভাই যেমন অনেকগুলো কথা বললেন, আমি তো বলি যে হ্যাঁ, আইনটা হলো সরকারের পক্ষে। মনে কর যে একই কথা, যিনি ওটা বললেন যে পোস্টার এটা হয়েছে এটা হয়েছে, ঢাকা শহরে গত নির্বাচনে আপনাদের এই চ্যানেল সব প্রত্যেকটা চ্যানেলে আমি নির্বাচন চলাকালীন আসছি এবং আমি ওপেনলি বলছি যে আমি জাতীয় নির্বাচনের কথা, এবং আমি বলছি যে আমি নির্বাচন করতে পারছি না, এবং সেখানে আমার প্রতিদ্বন্দ্বীকে আওয়ামী লীগ না, প্রশাসন। অর্থাৎ সেখানে আমি আমার পোস্টার লাগাইতে পারি না, দেখা যায় রাতে তারা পোস্টার কেটে দেয়। আজকে সেখানে যে জায়গায় মনে করেন ঢাকা শহরে কোথায় অফিস করা যাবে, কোথায় নির্বাচন অফিস করা যাবে না, একটা আইন আছে, আইনের তো তারা তোয়াক্কাই করে নাই। আজকে ঢাকা শহরে পোস্টারও একটা ক্যান্ডিডেট কতগুলো পোস্টার লাগাইতে পারবে, ছাপাইতে পারবে, তারও একটা নিয়ম আছে, কিন্তু ঢাকা শহরে কেউ মানছে? আজকে মনে করেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, উনি নিজেও বলতে পারবেন না যে ওনার নির্বাচনী এলাকায় কত অসংখ্য পোস্টার সেখানে লাগছে। আমার মনে হয় জীবনেও উনি এত পোস্টার কোনো দিন ছাপাইছেন কিনা, কারণ ছাপাইছেন তো সম্রাট, কাজে উনি তো এগুলো জানেও না। তো বললাম এর জন্য আইনটা হয় সরকারে যারা থাকে তাদের জন্য আইন না, বিরোধী দলে যা থাকে। আমার মনে করেন নির্বাচন চলাকালীন আমি আমার বিভিন্ন কমপ্লেন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গেলাম, আমার 3 থানার
প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে। ওনার সাথে মিটিং করার পর আমি যখন নিচে নামলাম, ওনার বিল্ডিং থেকে নিচে নামার পরে উইদাউট মানে কোনো মামলা নাই, কিছু নাই, আমার এক থানার সভাপতি, মহাবপুর থানার সভাপতি আমার শাহজাহান, তাকে ধরে নিয়ে গেল। আমি যাই ফেরত যাই, ওনাকে বললো উনি তো আন্ডান। অর্থাৎ তার মানে কি, তার মানে পুলিশ তার কথা শুনছে না, অথচ নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী পুলিশ তার অধীন সেই সময়, কিন্তু নাই। এর জন্যই বললাম যে আজকে কোন সরকারের অধীনে নির্বাচনটা হবে ওইটা হলো আগে মুখ্য। ওটা যদি না হয় তাহলে এই সমস্ত কিছু করে কোনো লাভই হবে না। এটা হলো পরিষ্কার কথা। আজকে মনে করেন যে সব সময় এটা বললাম যে ওই সময় পরিষ্কার এটা। আর সংলাপের কথা তো আমি বললামই যে সংলাপে তো আমাদের কোনোই নাই, কিন্তু সেই সংলাপ তো আর সেটা হচ্ছে না। আজকের হুদা সাহেবের নির্বাচন উনি কি ভালো এটাই করছে যে দিনের ভোট আগের রাত্রি সেরে ফেলছেন, তাই না? এবং সেটা তো আমাদের কথা না, পত্রপত্রিকা আপনাদের মিডিয়াতে সব জায়গায় ফলাও করে আসছে। এর আগের নির্বাচন দেখা গেছে যে 151টা সিট লাগে, মানে সরকার ফর্ম করতে 151-র উপরে 52টা এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয়ে গেছে। মানে আপনারা অংশ নেননি তখন? না, অর্থাৎ হয়ে গেছে, এটা তো নির্বাচনের ব্যর্থতার জন্য। আমরা হয়েই বা কি, আমরা মনে করেন যে কিছু তো লাভ হয় না, যেটা মনে করেন যে এর আগের নির্বাচন বা এবারের নির্বাচন আমরা তো গেলাম, যাওয়ার পরে কি হলো, টোটাল নির্বাচন তারা কেড়েই নিয়ে গেল, তাই না? এখনও যেটা হচ্ছে, অর্থাৎ আমরা বলতেছি যে নির্বাচনের প্রতি ভোটের প্রতি আজকে জনগণের যে অনাস্থা চলে আসছে, এই অনাস্থাটা সরকারের উপরেই কিন্তু চলে আসছে। কাজে এই সরকার পক্ষ থেকে আরেকটি ব্যাপার বলা হয়ে থাকে যে যেই সব নির্বাচনগুলোতে আপনারা জয়ী হচ্ছেন, মানে আমি বলছি এই নির্বাচন কমিশনের অধীনে তো অনেক নির্বাচন আপনারা জয়ীও হয়েছেন, সিটি কর্পোরেশন হোক, উপনির্বাচন, সেই সব জায়গায়, উপনির্বাচন না, আমি সিটি কর্পোরেশনের কথাই বলছি, সেই সব জায়গাতে আপনার হয়তো কোনো সমস্যা থাকছে না, যখনই আপনারা জয়ী হতে পারছেন না তখনই সমস্যা থাকছে, এমনটা বলা হচ্ছে। না, এটা কথাটা সেটা না। কথাটা হলো দেখেন, একটা হলো যে যখন এর আগের নির্বাচনে যখন মনে করেন টঙ্গী বলেন, তারপরে আরও কয়েকটা কর্পোরেশন দেখা গেল যে বিপুল ভোটে বিএনপি জিতে গেল, তারপরে তারা নির্বাচনটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেল। অর্থাৎ এটা তো সরকার, শাহজাহান ভাই সরকারে আছেন, আমরাও সরকারে ছিলাম, প্রশাসন আমরাও চালাইছি, আমরাও জানি, এই জন্য তো পরিষ্কার কথা, এখানে রাগ ডাকের কিছু নাই। সরকারে যে থাকে ওই সরকার ওইটাকে নিয়ন্ত্রণ করবেই, কারণ ওইটা কোনোভাবেই মনে করেন পুলিশ বলেন বা একটা ডিসি বলেন যে বলে সে তো চাকরি করতেছে, তার উপরে মন্ত্রী আছে, ইয়েস স্যার তো তার টেলিফোনে করতে থাকবে। আর আমাদের সাবেক মন্ত্রী ধরলাম, একটা টেলিফোন করলে তো উনি ওই সময় রেসপন্সও করবেন না, তাই না? আমাদের মনে করেন ব্যারিস্টার মওদুদ, উনি তো মন্ত্রী ছিলেন, অনেক বড় প্রধানমন্ত্রী ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কি হয়েছে, নির্বাচনের দিন এই পুলিশই তো ওনাকে তার বাড়ি থেকে বের হইতে দেয় নাই। অর্থাৎ দিস ইজ রিয়েলিটি। এটা সরকারে থাকলে, সরকারে থেকে নির্বাচন যদি করে তাহলে তাদের নিয়ন্ত্রণে প্রশাসন থাকে, এটা তো অস্বীকার করা যাবে না। যে কারণে ওনারা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চান নাই, তো ওনারা যদি বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে না চান, আজকে আমরা কেন শেখ হাসিনা অধীনে নির্বাচন করব? যে শেখ হাসিনা আজকে বেগম খালেদা জিয়াকে আজকে জেলে রাখছে এবং তার চিকিৎসার সুযোগ পর্যন্ত আজকে দেওয়া হচ্ছে না, তাই না? এখানে তো বিশ্বাস হবে, যদি ওই রকম কোনো আচরণ করতো তাহলে যারা পরস্পর একটা আমরা সহাবস্থানে আছি, তাহলে না সেটা বিবেচনার সংকট তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি আসছি জনাব শাহজাহান খান, আপনি সার্বিকভাবে জনাব এম এ সালাম যেগুলো বলছেন, আব্দুল সালাম, সে বিষয়ে বলবেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের যে নির্বাচনগুলোতে সহিংসতা হচ্ছে বলা হচ্ছে, সেটিও উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে, সেই বিষয়ে যদি একটু দিয়ে শুরু করেন আপনি। আমাদের সালাম ভাই অনেকগুলো কথা বলেছেন, তা আমি সব উত্তর দিতে পারবো কিনা জানি না, তবে কয়েকটা কথা না বললেই নয়। একটা হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, এটা কিন্তু সংবিধান বিরোধী না। ওনারা এটাকে সংবিধান বিরোধী বলার অনেক সময় চেষ্টা করেন, কিন্তু আসলে সংবিধান বিরোধী না, আপনি সেটা বলবেন। কিন্তু প্রশ্ন হলো কি, নৈতিকতা বিরোধী বা হবে কেন? আমরা গত নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। কেন হলো? ওনারা নির্বাচনে অংশগ্রহণ করলেন না। কারণ বিএনপি একটা বড় দল, তারপরে জাতীয় পার্টি একটা বড় দল, আওয়ামী লীগ তো আছেই, এরপরে অন্যান্য যে দলগুলো আছে সেটা ভিন্ন, কিন্তু ওনারা নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে নির্বাচনে অনেক জায়গায় দেখা গেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলো না। তখন কি করবেন? সেখানে তখন স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল। এইটা যে দৃষ্টান্ত গত নির্বাচন তা নয়, এটা সালাম ভুলে দেওয়ার কথা না যে ওনারা যখন 1996 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা করেছিলেন, সেই নির্বাচনে আপনার 43 জন
তখন নির্বাচিত হয়েছিল 45 জন, 45 জন নির্বাচিত হয়েছিল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেটা কিন্তু ওনারা বলেন না, সেটা পাশ কাটাই দেন। কেন? যে ওইটা তাহলে তো দৃষ্টান্ত ওনারাই সৃষ্টি করেছিলেন, আমরা করি নাই। তো দৃষ্টান্ত ওনারা সৃষ্টি করেছিলেন যে 1999 সালে নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমরা কিন্তু তখন এই কথা বলি নাই। 96 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা রাইট, বলছেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা তো সেই কথা বলি না কখনো যে এইটাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, কারণ এটাকে আমরা মনে করি না, ওনাদের মতো মনে করি না যে এইটা সংবিধান বিরোধী, এটা আমরা মনে করি না। এটা হতে পারে নির্বাচন, এখনও হতে পারে, এখনও হয়, এটা কোনো বিষয় না। এই যে আপনার ওনারা নির্বাচনে যদি আসতেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি আসতেন, তাহলে এই আওয়ামী লীগের যে কজন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটা তো হতো না। যেহেতু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাদের শৃঙ্খলা রক্ষার জন্যে এই নির্বাচনে দলীয় মনোনয়নটা দিয়েছে, এবং এর ফলে কি দেখা গেল যে আওয়ামী লীগের একজনের নমিনেশন পেলে অনেক জায়গায় কোথাও বিদ্রোহী প্রার্থী হয়েছে। ওই স্বতন্ত্র হিসাবে বিদ্রোহী আমরা বলা, আমি বলতে চাই না, আমি বলতে চাই যে দলে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তটাকে মানে নেই, তাই নামে নির্বাচনে দাঁড়িয়েছেন, এবং সেখানে কেউ জিতেছেন, কোথাও আবার নৌকা হেরেছে, আবার কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, এটা কিন্তু কোনো মানে অন্যায় কিছু না। দ্বিতীয় বিষয়টা হলো ওনারা যে বলেছেন, সেটা হলো আমরা যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যে প্রশ্নটা তুলছি, রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে আমার তো মনে হয় যেভাবে আমরা বলি, মনে হয় জানি রাষ্ট্রপতি একটা ছোটো জগন্নাথ। আসলে এটা ঠিক না। রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান কিন্তু, এবং তাকে সুনির্দিষ্ট করে দেওয়া আছে কী কী কাজগুলো করবেন। নির্বাচন কমিশনও যে ইয়েটা করবেন, সেটাও কিন্তু তার একটা দায়িত্ব। শুধুমাত্র ওই ওত পড়াবেন বা বিভিন্ন অনুষ্ঠানে একটা শোভাবর্ধন করবেন, এই দায়িত্বই কিন্তু রাষ্ট্রপতির নয়। রাষ্ট্রপতি প্রত্যেকটা বিলে তাকে স্বাক্ষর করতে হয়। আবার কোনো বিল যদি রাষ্ট্রপতি মনে করেন যে না, এই বিলটা, এই আইনটা সঠিক নয় বা এটা কোথাও ত্রুটি আছে, উনি কিন্তু সেটা ফেরতও পাঠাতে পারেন। এই বিধানটা আমাদের বাংলাদেশেই না, পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশেই কিন্তু এই বিধান রয়েছে। তাহলে পরে আমরা সংসদে পাশ করে দিলাম একটা আইন, সেই আইনে রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না করবে ততক্ষণ পর্যন্ত সেই আইন কার্যকর হবে না। তাহলে কি রাষ্ট্রপতির ক্ষমতা কি এতটুকু নাকি? অনেক বড় ক্ষমতা। এটাকে আমরা ছোট করে দেখার কোনো যুক্তি নেই। আমি এই জন্য মনে করি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন তোলা অনুচিত। এটা ওনাদের সময় তাই, আমাদের সময় তাই, বা যখনই, অর্থাৎ এই যে আমাদের দেশের এই রাষ্ট্র পরিচালনার একটা বিধান। তারপরে একটা কথা বলেছেন যে করোনা নিয়ে যে কথাটা বলেছেন, সেটা হলো যে করোনা সারা পৃথিবীতে হয়েছে, আমাদের দেশে তো হয়েছেই, কিন্তু সারা পৃথিবীতে আমাদের চাইতেও কিন্তু কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। এবং ইউরোপের, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন সহ বহু দেশ, যেখানে আমাদের চাইতেও তাদের, আমরা তো ঘনবসতি এলাকা। আমি তো একটা জিনিস শুধু এটুকু বলতে চাই আপনাকে, আপনি দেখবেন প্রথম দফায় যে করোনা আমাদেরকে আক্রমণ করলো, এই করোনায় কিন্তু বস্তি এলাকা, গ্রাম, তাতে কিন্তু করোনা সংক্রামিত হয় নাই। আমি জানি না এটা কী কারণে হয়েছে। কেউ বলেন তারা হার্ড ওয়ার্ক করে, সেই জন্য তাদের মধ্যে ইমিউনিটি গ্রহণ করেছে, তারপরে তাদের মানে তাদের যে ইন্টারনাল যে অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা, সেটা তারা বৃদ্ধি পেয়েছে। আমরা আলোচনা শেষ করি। এবং ওইটা যে করোনা নিয়ে যে জাতীয় সংলাপ করে একটা জাতীয় কমিটি করার কোনো দেশে করেছে আমার জানা নেই। সুতরাং এইটা কিন্তু আসলে কোনো আলোচ্য বিষয় নয়। এখানে আপনারা প্রয়োজনীয়তা অনুভব করেননি সে, যে আমরা তখন এরা মনে করি যে এটা করা প্রয়োজন নেই, সেই জন্যই করেন নাই। জি, জনাব শাহজাহান খান, আপনি যদি স্পেসিফিক বলেন যে এই যে তৃণমূল পর্যায়ে নির্বাচনে রাজনৈতিককরণের কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রতীক বরাদ্দ, এই বিষয়টির কারণে কি আপনার কাছে মনে হয় কিনা যে যেই সহিংসতার কথা আমরা শুনছি সেটি বাড়ছে, না এর আরও অন্য কারণ রয়েছে? স্থানীয় সরকার নির্বাচনটা এমন হয় যে নিজের ঘরের মধ্যেও বাবা ছেলে, হাজব্যান্ড ওয়াইফ, ভাই ভাই, এইভাবে কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করে। সেই নির্বাচনে সম্পূর্ণরূপে স্থানীয় রাজনীতি চাইতে স্থানীয় যে সমস্ত দ্বন্দ্ব অথবা যে বিরোধগুলো আছে, এগুলো কিন্তু এখানে ভীষণভাবে কাজ করে। তো এখানে কিন্তু আপনি যে জিনিসটা মানে ওনারা বলতে চেয়েছেন যে সহিংসতা এখন বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশে কম বেশি স্থানীয় সরকার নির্বাচনে
এই সংঘাত কোনো না কোনোভাবে হয়েছে। এটা যে নতুন তা নয়। আপনি একটা জিনিস ভাবেন তো, যে আমেরিকার মতো একটা দেশ যেখানে রাষ্ট্রপতি ট্রাম্প সে মানে নির্বাচনে হতে গিয়েও যে সমস্ত অপকর্মগুলো করলো, যাবার সময় যে আকামটা করে গেল, সেই জায়গায় কয়েকটা লোক মারাও গেল, তাহলে পরে তারা কি সেটাকে অনুসরণ করেছে? সেইখানে আমাদের অনেকেই আমরা মনে করেছি তো ওদের চাইতে তো অন্তত আমরা তো ভালো, রাষ্ট্রপতি পর্যায়ে যে এই নির্বাচন সেইখানে এই ঘটনা ঘটবে এটা কেউ আশা করে না। আর শেষটা করতে চাই এই বলে যে আসলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আমি যেমন আমার এলাকার মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্রি করে দিয়েছেন, কেন আমরা সবাই আওয়ামী লীগের, এর মধ্যে জনপ্রিয়তা যার বেশি সেই আসবে। এটা যেহেতু আপনার সময় কম, আমি মনে করি আমি আবার পর্বে আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। আমি এটা শুনে আসি। জনাব আবু সাঈদ খান, আপনার কাছে কি মনে হয় এই যে স্থানীয় পর্যায়ে নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে, সেই বিষয়ে যদি একটু বলেন। আমাদের যে ইউনিয়ন পরিষদ প্রায় 100 বছরের ঐতিহ্য আছে এবং এখানে সরকার বদলেছে, এখানে কখনো সামরিক শাসন হয়েছে, কখনো বিভিন্ন ফর্মের সরকার গঠন হয়েছে, কিন্তু স্থানীয় সরকারটা অক্ষত ছিল। তবে এটাকে আর একটু উন্নততর করা যায় কি করে, রাজনীতিকে তৃণমূলে নিয়ে যাওয়ার এই ধরনের দাবি দেওয়া ছিল। আমরাও মনে করেছি, যেমন ব্যক্তিগতভাবে আমিও একটা মনে করেছি যে রাজনৈতিকভাবে এখানে জবাবদিহি, যেহেতু নির্বাচনগুলো তখন পলিটিক্যাল পার্টি ভিত্তিক হচ্ছিল, তখন হলো যে আওয়ামী লীগ সমর্থিত আর বিএনপি সমর্থিত, তো সমর্থিত জায়গা মনোনীত হতে পারে এমনটা যখন ধারণা তৈরি হয়, এবং তখন এটা করে দেওয়ার পরে কিন্তু এটা করার জন্য যে যথেষ্ট প্রস্তুতি গভর্নমেন্টের কিংবা রাজনৈতিক দলগুলোর ছিল না। এবং এমনটা দাঁড়ালো যে সরকারের দলে অর্থাৎ মনোনয়ন পাওয়া মানেই হয়ে যাওয়া, এবং মনোনয়ন পাওয়ার পরে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হতে লাগলো, মিষ্টি বিতরণ হতে লাগলো, এবং তারপরে অন্য কাউকে, বিরোধী পক্ষকে তলাট করলো না। এবং এই যে তলাট না করার কারণে সেখানে অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্য দুটো জিনিস কাজ করেছে। একটা হলো হুমকি ধমকি দিয়ে প্রতিপক্ষকে বসিয়ে দেওয়া হয়েছে, কিংবা প্রলোভন দিয়ে তাকে কিছু পাইয়ে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা এখন পর্যন্ত প্রায় 234 কি 35 জন চেয়ারম্যানই প্রায় 1600-1700 ইউপি সদস্য এবং চেয়ারম্যান মিলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটা গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে একটা অশুভ সংকেত। তো এই কাজগুলো হয়েছে। এখানে হলো যে দুটো জিনিস, আর একটা হলো যে এই খুনোখুনি এগুলো হয়েছে কেন, রাজনীতিতে দুটো জিনিস ঢুকে গেছে। স্থানীয় সরকার তা থেকে মুক্ত হওয়া দরকার, মুক্ত হওয়ার সুযোগ নেই। একটা হলো রাজনীতিতে কালো টাকা এসে গেছে, 1, 2 নম্বর হচ্ছে পেশি ঢুকে গেছে। তো কালো টাকা আর পেশি যখন রাজনীতিতে ঢুকে গেছে তখন তার প্রকাশ ঘটবে। এর আগে স্থানীয় পর্যায়ে সেখানে শিক্ষক, সেখানে স্থানীয় ডাক্তার কিংবা এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তারা নির্বাচন করত, এবং তারা অত্যন্ত এলাকায় সম্মানিত ব্যক্তি ছিলেন, তারাই চেয়ারম্যান হতেন। তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক মাস্তানরাই তারা অস্ত্রের জোরে, পেশির জোরে তারা চেয়ারম্যান হয়ে যাচ্ছে, এবং স্থানীয় সরকারের এটা আমরা মনে হয় একটা পশ্চাদপসরণ ঘটেছে, এবং আওয়ামী লীগও আমার মনে হয় এটা রিয়েলাইজ করেছে, যার কারণে শাহজাহান ভাই আছেন তার এলাকায়, গোপালগঞ্জে, কিশোরগঞ্জে সেই সব জায়গা ওপেন করে উন্মুক্ত রেখেছে। অর্থাৎ আমার কাছে এটা মনে হচ্ছে যেটা গভর্নমেন্ট তার এই সিদ্ধান্ত থেকে সরে আসার চেষ্টা করছে, কেননা এর জন্য যে প্রস্তুতি দরকার ছিল, যে গণতান্ত্রিক সংস্কৃতি দরকার ছিল, সেইটা হয়নি। এখানে পদ বাণিজ্য তো আছেই, এবার প্রার্থিতা বাণিজ্য আছে, যে দাঁড়াতে চেয়ে সে টাকা ইনকাম করেছে। তো পদ বাণিজ্য, প্রার্থিতা বাণিজ্য এগুলো তো আছে, স্বজন প্রীতি, দুর্নীতি, এসবগুলো একসঙ্গে কাজ করেছে। এবং আমার মনে হয় যে সামগ্রিকভাবে মানুষ তো ঢাকার সরকার, কেন্দ্রীয় সরকার তো অনেক দূরে থাকে, মানুষের হাতের কাছে সরকার হচ্ছে, নাগালের ভিতরের সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ। অর্থাৎ সেই ইউনিয়ন পরিষদটা যদি এটা এই অধপতিত রূপ, সেটা মোটেই আমাদের কাম্য নয়। এটাকে আমার মনে হয় স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা, এই যে চর্চা, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া, এটাকে পরিশুদ্ধ করা দরকার, এবং এখানে নতুন করে ভাবা উচিত যে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো জনাব এম এ সালাম। সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয় এখন এই যে পরিস্থিতি, আপনারা বলছেন কি পাল্টাপাল্টি দোষারোপের জায়গাতেই যাবে না উত্তরণের পথটিকে? অবশ্যই উত্তরণের পথ দরকার।
এবং স্বাধীনতার আজকের এই 50 বছর পূর্তি আমরা করলাম। নিশ্চয়ই এখানে আমিও মুক্তিযুদ্ধ করছি, এখানে শাহজাহান ভাইও মুক্তিযোদ্ধা। আর আমাদের জীবনে তো আর 100 বছর আসবে না, কিন্তু 50 বছর পূর্তি যে যখন এখনও সেই গণতন্ত্রের কথাই বলতে হয়, এখনও সেই ভোটের অধিকারের কথাই বলতে হয়, এখনও চিকিৎসার কথাই বলতে হয়, তখন এটা একটা মুক্তিযোদ্ধা হিসেবে অন্তত এটা আমার কাছে অন্তত ভালো লাগে না এবং কারো কাছে লাগা উচিত না। এবং সেই কারণেই বললাম যে আজকে গণতন্ত্রটা সবার জন্য দরকার। আজকে গণতন্ত্রটা যে জায়গায় চলে গেছে, এইখান থেকে যদি এটাকে আমরা উদ্ধার করতে না পারি, এটা গণতন্ত্রটা আজকে শুধু আওয়ামী লীগে বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্যও দরকার। যদি এটাকে আমরা না রাখতে পারি, আজকে হয়তো সেই কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, কিন্তু একসময় যে আবার আওয়ামী লীগও এটার শিকার হবে না, ইতিহাস কিন্তু সেটা বলে না। ইতিহাস বলে ক্ষতিগ্রস্ত হতেই হবে। সেই কারণে আজকের যে কর্তৃত্ববাদী সরকারের যে অবস্থা, এই চেহারা থেকে আজকে ফিরে আসতে হবে। আমি এখানে আজকে আমাদের বদরুদ্দিন ওমর সাহেব, আমাদের সবাই আমরা চিনি, তার একটি লেখা থেকে আমি অল্প কিছু কথা এখানে বলছি যে আজকে উনি বলছেন এখানে আজকের জনগণ, কিন্তু জনগণ এখন শুধু ভোট ভাবার সময় না, তারা যে শুধু ভোটের অধিকার চান তাই নয়, স্বাধীনভাবে ভোট দিয়ে নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পেয়ে তারা বুক ভরে নিঃশ্বাস নিতে চান। কাজেই শুধু ভোটের অধিকার নয়, জনগণ এখন চান বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার ও সুযোগ। বর্তমানে আওয়ামী লীগের চরিত্র এমন দাঁড়িয়েছে, তাদের বেপরোয়া কথাবার্তা একেবারে সীমা ছাড়িয়ে গেছে। সংবিধান, আদালত, গণতন্ত্র এবং প্রচলিত আচরণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের যা মুখে আসে তারা তাই বলছে। ক্ষমতায় বসে থেকে তারা কথা বলছে প্রজাদের সামনে জমিদারদের মতো। এই জমিদারি তারা কোথায় পেল? যেহেতু আওয়ামী লীগ নেতারা মনে করেন তাদের ছাড়া আর কারো দেশপ্রেম নাই, সে কারণে দেশ শাসন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ করবে এটা হতেই দেওয়া যায় না, এটা হবে দেশ বিরোধী কাজ। এই জন্য বললো যে আজকের এই অ্যাটিটিউড থেকে আজকে বের হয়ে আসে। আপনি বলছেন না বদরুদ্দিন ওমর সাহেবের যে বই, সেখান থেকে আপনি উক্তি করলেন, কিন্তু আপনি যে বিষয়টি বলছিলেন বা আমরাও সার্বিকভাবে যে কথাটি বলে থাকি যে প্রশাসন দলীয়করণ হয়েছে বা তৃণমূল পর্যায়ের নির্বাচন সব শাসক দলের ইয়েতে চলে যাচ্ছে, দিকে চলে যাচ্ছে, কিন্তু পরিসংখ্যান কি বলে? যেমন আজকেই যেই গণমাধ্যমে এসেছে, আমরা যদি দেখি দু একটি আপনাকে একদম বলেই দিই আমি। সৈয়দপুরে 5টি ইউপির মধ্যে 4টিতে নৌকার হার। চকরিয়ায় নৌকার প্রার্থী অত্যন্ত কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো বিষয়। শ্রীবর্দীর 9টি ইউপির মধ্যে 7টিতে নৌকার পরাজয়। এবং ফরিদপুরে দেখা যাচ্ছে যে 9টির মধ্যে ফরিদপুর 1 আসনের এই অন্তর্গত ইউনিয়নটি, চতুর্থ ধাপে ফরিদপুর বোয়ালমারী উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে 9টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেই নিরপেক্ষতার কথা বলছি, যেই প্রশাসন দলীয়করণের কথা বলছি, প্রশাসন যদি চায় তাহলে এই জায়গায় আওয়ামী লীগের হারগুলো কেন? মানে তাহলে এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি এটা উল্টাভাবে দেখেন না কেন? আপনি যেভাবে বলেন এটা একটা উল্টাভাবে দেখেন। মানে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আপনি বলছেন? সেটাই, যে আজকের আওয়ামী লীগের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তার মনোনীত প্রার্থীর প্রতি জনগণের আস্থা নাই, অর্থাৎ আওয়ামী লীগের উপর আস্থা নাই। আমরা এটাই বলতেছি যে আজকে ভোটের প্রতি, সব কিছুর প্রতি যে আজকে অনাস্থা চলে আসছে, অনীহা চলে আসছে। এবং আজকে এটা তো কিছুটা আছে, আর অন্য জাতীয় নির্বাচন বা অন্য কোনো বড় নির্বাচনে তো ভোটই দিতে যায় না। এই কারণে বললাম যে এই ভোটটা ফিরে আনার জন্য আজকের আমাদের মধ্যে আমরা এটা করতে পারি, কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে, দায়টা কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। আমি অনেক ব্যাপারে আজকে হয়তো আওয়ামী লীগকে দায়ী করতে পারে, আজকে শাহজাহান ভাই বিএনপিকে দায়ী করতে পারে, তাই না? কিন্তু এক সময় শাহজাহান ভাইও যখন থাকবে না বা আমিও যখন থাকবো না, কিন্তু আমাদের ক্রিয়াকর্মের জন্য কিন্তু ইতিহাসে আমার স্থানটা কিন্তু নির্ধারিত আমি করে যাচ্ছি। আমি সমালোচিত হব, আলোচিত হব বিভিন্ন কারণেই। এই কারণে বললাম যে এখন এটা থেকে ঊর্ধ্বে উঠে, আমি তো বলতেছি না যে বিএনপি এখানে সব ঠিক করছে, সেটা আমি বলি না। আওয়ামী লীগ সব ঠিক করছে সেটা যদি ওনারা বলেন সেটাও ঠিক হবে না। এর জন্য একটা জায়গায় আসতে হবে যে আজকের ভোট, অর্থাৎ আমার ভোটের অধিকারটা আমি ফিরে পেতে চাই। যে আজকে অবশ্যই আপনারা ভোটের অধিকার ফিরে পেতে চান, আপনারা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনাদের বিরাট জনসমর্থন রয়েছে, সেটিও আমরা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হয় যে রাজনীতি তো কোনো ফুলের বিছানো পথ নয়, সেখানে আপনাদের সাংগঠনিক শক্তি যদি দুর্বল থাকে, আপনাদের নেতৃত্বের জায়গায় যদি প্রবাস এবং কারাবাসের দোলাচল থাকে, তাহলে সেই জায়গাতে আপনারা কিভাবে ভূমিকা রাখবেন? শোনেন, প্রবাস কারাবাস এখানে কোনো সমস্যা না। আজকের
প্রবাসে আমাদের, আপনি তো আমাদের নেতাকে মিন করতেছেন, তারেক সাহেব আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রবাসে থেকেও ওনারা যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেলে পাঠালেন সে সময় মনে করছিল এই বিএনপি বোধহয় আর দাঁড়াইতেই পারবে না, এই তারেক জিয়া এত দূর থেকে নেতৃত্ব দিতেই পারবে না। কিন্তু খালেদা জিয়ার অবর্তমানে বাংলাদেশের যে কয়টা ন্যাশনাল যে ক্রাইসিস আসছে, এবং দেখা গেছে যে বিএনপিকে তিনি সঠিকভাবে পরিচালিত করছে, সেই ক্রাইসিসগুলোতে সেখানে ঠেলে দিতে পারে নাই, তাই না? যেমনি আজকের এই মুক্তিযুদ্ধের বিজয়ের এই 50 বছর পূর্তিতে আমরা সেই সময় বললাম যে মোদি সাহেবকে তারা যেভাবে নিয়ে আসলো, না আইনা যদি এই আজকে যে রাষ্ট্রপতিকে আনছিল ভারতের, কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ওই সময় গায়ের জোরে আনতে যে একটা সমস্যা ক্রিয়েট করলো, এবং সেই সমস্যার সাথে আগেও যেরকম বিএনপিকে তারা ট্যাগ করতে চাইছে, কিন্তু সেই সুযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেন নাই। আজকেও যেমনি আজকে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে রাষ্ট্রপতি, সেখানে বিএনপির স্ট্যান্ডটা পরিষ্কার, বিএনপি পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে যাচ্ছে। তবে আপনি এখানে যতই ওই আন্দোলনের কথাই বলেন, হ্যাঁ আমাদেরকে আন্দোলনে আমরা যাব, এর আগে আমরা বলতেছি, কারণ আন্দোলনে আমরা ওইটাই যাব যেটা আমি এর আগেও বলছি, এখনও বলি যে আন্দোলন যদি ওনারা না মানেন, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আমাকে আন্দোলনে যেতে হবে, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য ওনারা আওয়ামী লীগ এবং জামাত মিলে কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্য আন্দোলনের জন্য যা করছে আমরা তাই করব যদি ওনারা বাধ্য করেন। আমরা এখনও চাচ্ছি যে এই আন্দোলনটা একটা হলো পরিষ্কার কথা, আজকে মানুষের ভোটের রাইটও ফিরিয়ে আনতে হবে, আবার গণতন্ত্রটাও ফিরিয়ে আনতে হবে, রাখতে হবে। কাজে এইটা বিএনপি গণতন্ত্র চায়, গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া কোনো সরকার পরিবর্তন আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব শাহজাহান খান, আপনারা বোধহয় একটা শাখের করাতের মধ্যেই আছেন, কারণ আপনারা যদি জিতেন তাহলে বলা হচ্ছে দলীয়করণ, যদি হেরে যান। মুখে কথা শুনে আমার কাছে মনে হলো যে ভূতের মুখে রাম নাম, গণতন্ত্র ছাড়া পরিবর্তন হবে না। জিয়াউর রহমান সাহেব কেমনে ক্ষমতায় আসলেন? বঙ্গবন্ধুকে হত্যা করে। কেমনে জিয়াউর রহমানের পরে এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন? জিয়াউর রহমান হত্যার পরে। এই যে ঘটনাগুলো ঘটলো তাদের মুখে আজকে তো গণতন্ত্রের কথা শুনতেছি, এ তো আমার কাছে খুব মানে বিস্ময় লাগছে। যাই হোক, সেটা পরে যে বইটা উল্লেখ করলেন বদরুদ্দিন ওমর, একদম খুব ভালো লেখক, ভালো বামপন্থী নেতা লেখক, বামপন্থী নেতা আমি বলবো না, উনি একজন মানে বামপন্থী লেখক। আমি যদি তাকে প্রশ্ন করি যে তার চিন্তা চেতনার সঙ্গে জনগণের চিন্তা চেতনার মিলটা কোথায়? বাংলাদেশের বামপন্থীরা এত ভালো ভালো কথা বলেছেন, কেন তারা কোনোদিন ক্ষমতার মসনদে আসতে পারলেন না? শুধু এই দেশেরা, একমাত্র পশ্চিমবঙ্গ, একটা ইয়ের ব্যাপার। উনি যে বইটা পড়লেন, এটা বদরুদ্দিন সাহেবের বহু বইয়ের চেয়ে ভালো ভালো লেখা আছে, কিন্তু বদরুদ্দিন সাহেব কোনোদিন কি উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়ে আসতে পারবেন? কারণ জনগণের মন মানসিকতা, তাদের সংস্কৃতির সঙ্গে তার কোনো মিল নেই। সুতরাং ওই লেখার ইয়েটা আটটা দিনে উনি যেটা বলেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা কে নষ্ট করলো? সংবিধানের 58 ক খ গ ঘ ও 5টা অনুচ্ছেদ ছিল, মানে উপর উচ্ছেদ। তাহলে এই যে উপধারাগুলো, এগুলোর মধ্যে প্রথমটা ছিল ইমিডিয়েট পার্ট। 1.5 মিনিট আমার শেষ করতে হবে। এটা একটা আপনি যেহেতু তুলছেন কথা, এই কনসেপ্টটা ওনারা নষ্ট করছেন, এটা আমরা নষ্ট করি নাই। ওনারা ওনাদেরই দলের একজন বিচারপতিকে 5 বছরের বয়স বাড়িয়ে তাকে নির্বাচনে, আরে তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করার মানসিকতা শুরু হলো। লাস্টে গিয়ে আমি সংক্ষেপেই বলতেছি, শেষ পর্যন্ত ওনাদের রাষ্ট্রপতি সেটাকে উপধারায় এসে অন্যান্য অপশনগুলো বাদ দিয়ে সেই বিষয়গুলো কে নষ্ট করলো? ওরা নষ্ট করছে। সুতরাং এখানে তারপরে যেটা বলছেন নৌকার হার ইনশাআল্লাহ হয় নাই, হবে না। কারণ এই নৌকাই 1954 সালে মুসলিম লীগকে পরাজিত করেছে। এই নৌকাই 70 সালে নির্বাচনের মধ্য দিয়ে জিতে তারপরে দেশ স্বাধীন করেছেন। এই নৌকাই বঙ্গবন্ধুকে কিন্তু বঙ্গবন্ধু বানিয়েছেন, জাতির পিতা বানিয়েছেন। সুতরাং নৌকার হার কিন্তু কখনো হবে না। আর ওনারা এই যে ইউনিয়ন পরিষদে আপনার সময় যেহেতু নাই, কী কারণে নৌকা হারলো এর ব্যাখ্যা আমার কাছে আছে। কী কারণে আজকে আমি কেন আমার এলাকাটা মানে দলীয় মনোনয়ন থেকে মুক্ত করলাম? কারণ আমরা যেটা দেখেছি, যে আপনি যেটা বললেন, আপনি দেখেন যে কটা হারছে নৌকা, যারা জিতছে তারা 95% আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বা যা আপনারা বলছেন সিদ্ধান্ত মেনে নিতে পারেন। তাহলে এই জায়গায় আমাদের মনোনয়নের ক্ষেত্রে যারা স্থানীয় পর্যায় থেকে যারা নামগুলো পাঠিয়েছিল, তাদের সেই জায়গায় হয়তো ত্রুটি ছিল, কোনো ভুলের কারণে
পক্ষপাতিত্বের কারণে হয়তো এটা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। জনাব আবু সাইদ খান, সার্বিকভাবে আমরা শেষ করব, যদি কনক্লুডিং যে রিমার্কস সেটি আপনার কাছে শুনবো। আচ্ছা, বাংলাদেশ এগিয়েছে, অনেক সূচকে এগিয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়েছে, কিন্তু এই অগ্রগতিকে, এই উন্নয়নকে যদি টেকসই করতে হয় তাহলে ভোটের উন্নয়ন, ভোট ব্যবস্থার উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, এগুলো খুবই জরুরি ব্যাপার। উন্নয়ন মানে কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন কিংবা মেগা প্রজেক্ট নয়। এই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে এবং সবারই একমত হওয়া দরকার যে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের কি হওয়া উচিত এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে গড়ে তোলা যায়, এ ব্যাপারে সব দলকে খোলা মনে অগ্রসর হতে হবে। এবং এই রাজনীতি যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি দোষারোপের রাজনীতি। আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে, বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করছে, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা কোনো জাতীয় ঐক্যমত্য গড়ে তুলছি না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দোষারোপের রাজনীতির পরিবর্তে এখানে একটা জাতীয় ঐক্যমত্য দরকার। কিভাবে আমরা স্বাধীনতার 50 বছর কেটে গেছে, আগামী যে শতবর্ষ আমরা হয়তো কেউ থাকবো না, কিন্তু সেই শতবর্ষে বাংলাদেশ কোথায় যাবে সেই পরিকল্পনা গ্রহণের এটা উপযুক্ত সময়। এই আলোকে আমাদেরকে জনগণকে নিয়ে অগ্রসর হতে হলে জনগণের মতামতের ভিত্তিতেই এই দেশটা পরিচালিত হওয়াটা দরকার। এবং দেশ শাসনের জন্য জনমতের প্রতিফলন থাকে, জনগণের অংশীদারিত্ব থাকে। সেই বিষয়গুলো কিভাবে করা যায়, এজন্য আলাপ আলোচনা সংলাপ হতে পারে, কেবল টকশোর মধ্যে সে আবদ্ধ না থেকে এটা যেন সংসদে এবং রাষ্ট্রপতি সহ যত আলাপ আছে সেখান সেই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পারি কিনা, আমার মনে হয় জাতির সামনে সেটি বড় চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। সম্মানিত যে তিনজন আলোচক যে কথা বললেন যে রাজনৈতিক যে মতাদর্শ সেটি হয়তো রাজনীতিবিদদের মধ্যে থাকবে, কিন্তু জনস্বার্থের প্রতিফলন ঘটার ক্ষেত্রে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যেসব অংশীজন রয়েছেন তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।